কেন আজকে গাঁজা চাষে রমরমা? মাদক পাচারের ত্রিপুরা কেন করিডর? একটাই কারণ, এই কদিন আগেও আমাদের এই পশ্চিম ত্রিপুরার এই উত্তর দিকে একটা কনস্টিটিউয়েন্সি, আর এক মহান ব্যক্তিত্ব, তার ইয়েতে তিনি মোহনপুর মিউনিসিপাল এরিয়ার মধ্যে গাঁজা চাষ করে, পুলিশ বড় মরার উপরে গাঁজা কাটতে যায়, তুলা শিকরে গাঁজা কাটতে যায়, ওই বাংলাদেশ বর্ডারে গিয়ে গাঁজা কাটতে যায়, কিন্তু তার থানার নাকের ডগাতে মোহনপুর মিউনিসিপাল এরিয়াতে, যেখানে রাত্রিবেলা স্ট্রিট লাইটের আলো পড়ে, সেখানে গাঁজা গাছ পুলিশের চোখে ধরা পড়ে। মোহনপুরের জনগণ বলেন এখানে নাকি মোহনপুর সাব ডিভিশনে প্রতিটি গাঁজা গাছের জন্য কোনো একজন কর্তা ব্যক্তিকে কমিশন দিতে হয়, এবং সেখানে এই কদিন আগে দুই ভাই ধরা পড়েছে। নতুন একজন অফিসারে গেছেন, তিনি ভুল করে না কি করে জানি সাহস করলো, দুই ভাইকে রাত্রে ধরে তুলে নিয়ে আসলো। তার মধ্যে এক ভাই হলো বিজেপির আইটি সেলের নেতা এবং মহান ব্যক্তিত্বের কাছের লোক। পুলিশের ঘাড়ে কয়টা মাথা? আমি ডিজিকে বললাম এখনো এদের কেস রেজিস্টার্ড হয়নি। সে অফিসারটা আমাকে বললেন স্যার হবে, চিন্তা করবেন না, কিন্তু দেখলাম পরদিন পত্রিকাতে উঠেছে না, হয়নি। তার একজন নিরীহ ভাই, তার ভাই হতে পারে, ভাই হলেই সে যুক্ত কথা বলছে, কিন্তু আসল যে অপরাধী সে অপরাধ ধরা পড়লো না। এটা শুধু মোহনপুরের ঘটনা না, হোল স্টেটে শাসক দলের কর্তা ব্যক্তি, তাদেরই কাছে পিছের লোক, এরাই হলো গাঁজা চাষ, ইয়াবা, ব্রাউন সুগার নাকি থাকিতে জানি, এগুলি পাচারের সমস্ত ঠেক তাদের কাজে। পুলিশ কি করবে? আর উপরতলার কিছু দুর্নীতিবাজ পুলিশ অফিসার, এদেরকে দিয়ে তারাও করে খাচ্ছে, আর থানার একাংশ পুলিশ করে খাচ্ছে। গোটা পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে। আজকে ত্রিপুরা পুলিশের লই দুর্দশা। আমার সাথে কথাবার্তা হয় অনেক পুলিশ অফিসারের বা এসআই, ইন্সপেক্টর র্যাঙ্ক অফিসার, স্যার আর চাকরি করতে ইচ্ছা হয় না, এত অপমান এখানে। তো এই হলো ঘটনা। তারপর কমিশন, ত্রিপুরার যে সরকারকে যদি বলা হয় এখন এটা কমিশনের সরকার বললে বোধহয় ভুল হবে না। পঞ্চায়েত থেকে মহাকরণ, কমিশন ছাড়া কারো 6%, কারো 10%, কারো 11%, কমিশন ছাড়া কোনো কাজ হয় না। এবং মানুষের অভিযোগ, এই যে আপনাদের কেউ কেউ নিশ্চয়ই উত্তর ত্রিপুরা বা অন্য জায়গাতে ইদানিংকালে গেছেন, জাতীয় সড়কের অবস্থা দেখে দেখুন গিয়ে, এই যে খোয়াইয়ে জাতীয় সড়ক না কোনো মানে খ্যাত বোঝার উপায় নেই। আমার তো প্রায় দিনে যেতে হয়, প্রতিদিনেই উত্তর ত্রিপুরা বা ঊনকোটি গেলে পরে কোমর ব্যথা, গাড় ব্যথা শুরু হয়ে যায়। কেন? কারণ শোনা যায় কেন এগুলো, কেন কেন এত কোয়ালিটি খারাপ? কারণ এই যে বাইরের কন্ট্রাক্টররা আসছে বা বড় বড় কোম্পানি, এদের কাছ থেকেও দিতে হয় না কিছু, এরা বলছে কাদের দেবে, আমাদেরকেও দেবে না, বা আমরা চাওয়ার প্রশ্নও নেই তাদের কাজে। এসব করে আজকে শুধু রাজ্যের অধীনে যে সমস্ত প্রজেক্ট না, আজকে জাতীয় সড়কের অবস্থা খারাপ অবস্থা। এটা তেলিয়ামুড়া আমবাসা দিয়ে জাতীয় সড়ক যেটা, এটার অবস্থা তাই, মোহনপুর হয়ে যেটা যাচ্ছে তাই, এবং অন্যান্য জায়গাগুলোতেও একটা বছর গেল না, হ্যান্ডওভার হইল না, যে সড়কগুলো শেষই হলো না, কিন্তু এই জায়গায় যাচ্ছে।
তারপর জমি বিক্রয়, এখানে মাফিয়ারাস, এগুলো তো বলাই বাহুল্য। এর সাথে নতুন সংযোজন হলো এমবিবি ইউনিভার্সিটি এবং ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আমি ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির কথাটা এখানে স্পেশালি বলছি এই কারণে, সময় নেই, নতুবা আপনাদেরকে আমি একটা একটা করে বলতে পারতাম। আমার কাছে সব তথ্য আমি সংগ্রহ করেছি যে কীভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্টে পরিচালিত, ত্রিপুরা গভর্নমেন্ট পরিচালিত না, হয়তো কালকে সরকার তরফ থেকে বলবে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কি হয়েছে আমরা কি করে বলবো। এখানেও দেখেছেন একজন গৌতম চৌধুরী, সুকান্ত চৌধুরী গ্রেপ্তার হয়েছে। এবং আরও ঘটনা হলো কি যে হ্যাঁ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সারা দেশ থেকে মেরিটোরিয়াস ছেলে মেয়েরা এখানে আসবে, অফকোর্স এটা ভালো, কারণ যত মেরিটোরিয়াস সেরকম ফ্যাকাল্টি হবে তত সেই ইনস্টিটিউশন ভালো হবে। কিন্তু পিয়ন, গ্রুপ ডি, দারোয়ান, মাল্টিটাস্কিং এই কাজ করার লোক, অ্যাসিস্ট্যান্ট, কেরানি, এটাও আসছে বাইরে থেকে। কিভাবে হয় এগুলো? একদিক থেকে না আমরা ওইরকম আঞ্চলিকতার বিশ্বাসী না, জানা ত্রিপুরা ইউনিভার্সিটিতে সব ত্রিপুরার ছেলে নিতে হবে, এই কথাটা বলছি না। মানে দুর্নীতি এখানকার শাসক দল আর ওখানে যারা RSS এর মাধ্যমে নিয়োজিত হয়ে আসছেন